2024 সালে বাংলাদেশের চরমপন্থীরা ক্ষমতায় আসার পর বাংলাদেশের জনগণ ছাড়া সবার কম বেশি লাভ হয়েছে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতেরও। ইউনূস রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে এবং আজ পর্যন্ত আমরা যদি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যগুলো দেখি, তাহলে দেখব যে ক্রমাগতভাবে ভারতের রপ্তানি বাংলাদেশে বেড়েছে আর বাংলাদেশের রপ্তানি ভারতে কমেছে। বাংলাদেশের রপ্তানি যদি ভারতে কমে, ভারত তাহলে তারা নিজস্ব প্রোডাক্টগুলো সেখানে বেশি বিক্রি করতে পারবে। বাংলাদেশের রপ্তানি ভারতে কমার ফলেও কিন্তু ভারতের অন্য লাভ হয়েছে। ভারতে যেসব জিনিসপত্র আমরা বিক্রি করতাম সেসব ইন্ডাস্ট্রি নতুন করে বিকাশ লাভ করার সুযোগ হয়েছে। আবার দেখেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারতকে বাংলাদেশের কাছে তার সড়ক, রেলপথ, বিমানপথ, বন্দর, এয়ারপোর্ট এগুলো ট্রান্সশিপমেন্ট হিসাবে দিতে হতো বাংলাদেশের গার্মেন্টস সামগ্রী তৃতীয় দেশে রপ্তানি করার জন্য। জঙ্গিরা ক্ষমতায় আসার পর ভারত দুইটা চুক্তি বাতিল করে এই সুবিধাগুলো বাতিল করে দিল। বিনিময়ে কি পরিমাণ ক্ষতি সেটা তো ইউনূসের বাণিজ্য উপদেষ্টা বশির বলে গিয়েছে। 2 থেকে 2.5 কোটি টাকা বছরে বাংলাদেশেতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গিরা ক্ষমতায় এসেছিল শেখ হাসিনা এবং ভারতের মধ্যে করা। শেখ হাসিনা মানে তারা তো এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে মিন করে, বাংলাদেশকে মিন করে না। হাজার হাজার চুক্তি, গোলামির চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের জনগণকে। দেখেন, তারা কিন্তু কোনো চুক্তি বাতিল করেনি এবং এমনকি যে আদানির চুক্তি নিয়ে এত কথা বলে, এমনকি তৌহিদ, ইউনূসের যে পররাষ্ট্র উপদেষ্টা, সেও আদানির চুক্তি নিয়ে এক ধরনের বাঁকা মন্তব্য করেছিল। সেই চুক্তিও তারা বাতিল, রিভিউ কিছুই করেনি। উপরন্তু ভারত 2টা চুক্তি বাতিল করে দিল। আবার দেখেন, এখন যে এই বছরের শেষে যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিষয় আছে, এটা নবায়ন হবে কি হবে না আমরা বলতে পারবো না, এখনই বোঝা যাচ্ছে না, হতেও পারে। কিন্তু ভারত কিন্তু এখন সম্পূর্ণ নিজের স্বার্থ রক্ষা করে নবায়ন করলো এই চুক্তির শর্ত তাদের মতো করে সেটা করবে। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে কিন্তু সর্বোচ্চ ছাড় দিতে হতো। ভারতকে এখন এই ছাড় দিতে হবে না। শেখ হাসিনা যে 30 বছর মেয়াদি, এই যে 2016 সালে 1996 সালে 30 বছর মেয়াদি এই চুক্তিটা করেছিলেন। চিন্তা করতে পারেন, ভারত বাংলাদেশের মধ্যে যেই রকম অবিশ্বাস, সন্দেহ বিরাজমান, যেভাবে জঙ্গিরা প্রতিদিনই ভারত আক্রমণ করে, মুখ দিয়ে ভেঙে ফেলে, টুকরো টুকরো করে, তাদের সীমানা বদলে দেয়, মানচিত্র বদলে দেয়, সেই সব জিনিস অতিক্রম করে শেখ হাসিনা এই চুক্তিটা 30 বছর মেয়াদের করেছিলেন। এমনকি এটা করার পরেও কিন্তু কোনো আওয়ামী লীগ সরকারের নিন্দা থামেনি, যে এইটা সেটা গ্যারান্টি ক্লজ নাই এসব বলে বিএনপিও তখন কথা বলতো, এখন আর এসব বলবে না। অথচ দেখেন, এই যে 30 বছর মেয়াদি শেখ হাসিনা গঙ্গা চুক্তি করতে পেরেছিল। বাংলাদেশের মানুষের যদি সত্যিকার অর্থে আপনার তাদের অন্তরে অত্যন্ত সুচতুরভাবে ঢুকিয়ে দেয়া ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার চাষ না করত, একটা চুক্তির জন্যই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে 30 বছর সরকার গঠন করার দাবিদার হয়ে যান। আরো অনেক কারণে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে দীর্ঘমেয়াদে শাসন করার দাবিদার হয়। কারণ হলো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা লালনকারী একমাত্র রাজনৈতিক দল। এটা এখন আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমরা 2024-এ জঙ্গি উত্থানে দেখেছি যে যেসব দলকে আমরা মনে করতাম যে সত্যিকারের মুক্তিযুদ্ধপন্থী দল, যেমন সিপিবি, তারাও দেখা গেল যে আসলে মূলত পাকিস্তানি সেকুলার, যেটা নিয়ে আমি অন্য জায়গায় আরো অনেক বক্তব্য রাখছি, আশা করি আপনারা সেগুলো দেখছেন।
আর সিপিবি ছাড়া অন্য যেসব বাম দল আছে বাংলাদেশে, ওগুলো তো আসলে আর কোনো রাজনৈতিক দল হিসাবে নাই। বাসদ, ওই যে খালিকুজ্জামানের একটা, এইরকম অনেক আছে নাম বলার, নামগুলো আসলে তারা মেনশন করা ডিজার্ভও করে না। ফলে বাংলাদেশে এখন একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে আছে আওয়ামী লীগ, আর বড় দলগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে বিএনপি, জামাতের, বিশেষ করে বিএনপি রোশানলে পড়ে বা প্রতিযোগিতার বিপক্ষ শক্তি হিসাবে জাতীয় পার্টি। আমি মূলত স্বপ্ন দেখি বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুইটা দল একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা কায়েম করবে, যেখানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সেকুলার থাকবে, কাগজে কলমে অন্তত, আর গোলাম কাদের সাহেবের বা হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দল, তারা ইসলামিক দল হিসাবে থাকতে পারে, কিন্তু সম্পূর্ণরূপে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মেনে এবং অসাম্প্রদায়িকতার ভিত্তিতে। তারা ইসলামিক দল হলেও তাদের অধীনে যেন বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তৃতীয় লিঙ্গ, চতুর্থ লিঙ্গ, এই ধরনের যত ধরনের আপনার মাইনরিটি হয় বাংলাদেশের, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, সবাই যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়। এই রকম করে জাতীয় পার্টি এরশাদ যেটা চাইতেন যে তাদের দলের একটা ইসলামিক আইডেন্টিটি থাকুক। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে সবকিছু মেনে নেয় তাহলে তো আমরা খুশি হব, কিন্তু মেনে না নিলেও অন্তত ওই শর্তগুলোর অধীনে যেন জাতীয় পার্টি বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসাবে টেকে, এটা আমি আসলে কল্পনা করি। কারণ আমরা বিএনপির কাছে যেটা চেয়েছিলাম বা আশা করছিলাম সেটা বিএনপি এখন আর পারবে না। একে তো 21শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে তারা অতীতে তাদের সম্ভাবনা নাকচ করেছে, আর 24-এর জঙ্গি উত্থানের পর তাদের আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দল হিসাবে রাজনীতি করার। সেটা আসলে তারেক রহমান এখন পর্যন্ত সেই সুযোগটাকে তো উনি দেখছে যে আল্লাহ আমাকে এখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছে, আমি প্রতিশোধ নিচ্ছি না বলে বলে কিন্তু আওয়ামী লীগের উপর প্রতিশোধ নিচ্ছে। যাই হোক, আজকের বিষয় তো এটা না, কিন্তু এই 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 কল্পনাগুলো বাস্তবে পরিণত করার জন্য আমাদের কাজ করতে হবে। কিন্তু দেখেন, ভারত কিন্তু নানানভাবে লাভবান হয়েছে, অন্তত আপাতত। ভারতের বাণিজ্য বাড়ছে বাংলাদেশের সাথে, বাংলাদেশকে যেসব সুযোগ সুবিধা শেখ হাসিনা ক্ষমতা থাকলে দিতে হতো সেগুলা দিতে হচ্ছে না। এমনিতে তো পানি বন্টন নিয়ে ভারতের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবেও ভারতের সাথে ভারত যে অর্থাৎ আমাদের পানির যে ন্যায্য হিস্সা সেটা ভারত যেভাবে ক্ষতিগ্রস্ত করে সেটার বিরুদ্ধে আমি কিন্তু সবসময় সোচ্চার। কিন্তু পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি যে আমাদের নদীগুলো এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত ভারত এবং বাংলাদেশের মধ্যে, এটা আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত নিবিড় আলোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যেভাবে স্বপ্ন দেখে যে চীন এসে এই সমস্যার সমাধান করে দিতে পারলে তো আমিও খুশি হই, তাই না? এগুলো তো আসলে যে কোনো মানুষকে এক সময় খুশি করে ফেলে না, এইরকম একটা সমস্যার সমাধান হবে। আসলে জিনিসটা কি বাস্তব ভিত্তিক? মোটেও বাস্তব ভিত্তিক নয়, এবং সেই বক্তৃতা অন্য কোথাও দেয়া যাবে। আজকের বক্তব্য শুধু এই জায়গায় সীমাবদ্ধ রাখি যে দেখেন, ভারত কিন্তু এই 24-এর জঙ্গি উত্থান থেকে লাভবান হয়েছে, যেমন লাভবান হয়েছে চীন মোটামুটি তারেক রহমানকে দিয়ে এখন যা কিছু বলাতে চাইবে বলাতে পারবে, যা কিছু করাতে চাইবে করাতে পারবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই বাণিজ্য চুক্তির মাধ্যমে আপাতত সবচেয়ে আপার হ্যান্ডে আছে। অথচ দেখেন, এই যে জঙ্গি শ্রেণী, ওদের যদি দুটো জিনিসের যে কোনো একটা থাকতো, প্রজ্ঞা অথবা দেশপ্রেম। দেশপ্রেম বলতে ওরা মনে করে কি, বাংলাদেশের দেশপ্রেমটা হতে হবে যে কোনো ভাবে ভারতকে টুকরো টুকরো করে দেয়া, ভারতকে পরাজিত করা, ভারত দখল করা, এগুলোকে তারা দেশপ্রেম মনে করে। শুনতে ভালো লাগে অনেকের কাছে এবং মানুষ এগুলোতে খুশি হয়, কিন্তু প্রতিটাই কিন্তু অলীক কল্পনা। আর তাদের যদি প্রজ্ঞা এবং দেশপ্রেম
প্রজ্ঞা যদি থাকতো, তাহলে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চেয়েছিল তাদের সাথে মিলে যে শেখ হাসিনা সরকার পড়ে যায়, শুধু এতটুকু তাদের পুঁজি ধরে যদি ট্রাম্প প্রশাসনের সাথে তারা যদি দেশপ্রেমের জায়গা থেকে নেগোশিয়েট করত, তাহলে কিন্তু বাণিজ্য চুক্তি এখন যেটা হয়েছে তার রিভার্স হওয়ার কথা ছিল। প্রজ্ঞা এবং দেশপ্রেম এই দুটো নিয়ে যদি তারা, ধরলাম তারা শেখ হাসিনা বিরোধী, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এগুলো মেনে নিয়ে বলছি, তাহলে কিন্তু বাণিজ্য চুক্তি রিভার্স কিরকম হতো, যে আমরা আগে $8 বিলিয়ন রপ্তানি করতাম, এখন আমরা $16 বিলিয়ন রপ্তানি করব। আগে আমরা আমেরিকা থেকে $2 বিলিয়ন পণ্য কিনতাম, এখন আমরা $1 বিলিয়ন পণ্য কিনবো। এইভাবেও জিনিসটা হতে পারতো। এবং আমেরিকা শুধু তার ইজ্জত রক্ষার জন্য যতটুকু জঙ্গিদের কাছ থেকে পেয়েছে, যে শেখ হাসিনা সরকারের পতন, এটা কিন্তু আপনার দেশপ্রেম, প্রজ্ঞা এবং কূটনৈতিকভাবে একটা শক্তিশালী, আমি বলবো যে প্রতিষ্ঠানগত শক্তি দিয়ে যদি এটা করা যেত, তাহলে কিন্তু বাণিজ্য চুক্তিটা একটা রিভার্স বাণিজ্য চুক্তি হওয়ার সুযোগ ছিল। সেটার কোনোটাই হয় নাই। এখানে পার্থক্যটা আসলে আমি বলি, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি, যেটার নেতৃত্ব খলিল আর তারেক রহমান দিচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হয়তো কূটনৈতিক সক্ষমতাটা নাই, কিন্তু আমাদের একটা পোটেনশিয়াল আছে, কারণ আমরা যুক্তি, সভ্যতা, ইতিহাস এগুলোকে সাথে নিয়ে চলি। আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশে, তাদের কিন্তু আসলে এই পোটেনশিয়ালটাও নাই। আর প্রতিষ্ঠান তো দুইজনেরই একই, বিএনপি আসলেও ফরেন মিনিস্ট্রি, আওয়ামী লীগ ক্ষমতা আসলেও ফরেন মিনিস্ট্রি। প্রাতিষ্ঠানিক সক্ষমতা এখানে নাই বললেই চলে। কিন্তু ওদের সাথে তো আসলে সভ্যতার শক্তিটাও নাই, ইতিহাসের শক্তিটাও নাই। ফলে আমেরিকাকে তারা ডাবল বিজয় এনে দিয়েছে। দরকার ছিল একটা বিজয়ের। আপনি যে কোনো জায়গায় একটা বিজয় দিয়ে কিন্তু একটা পরাশক্তি থেকে অনেক কিছু আদায় করতে পারেন, যদি আপনি আমি যে শক্তিগুলোর কথা বললাম সেগুলোকে কাজে লাগাতে পারেন, বা সেগুলো যদি আপনার থাকে। এখানে কিন্তু সেটা হলো না। এখানে কি হয়ে গেল, যে আমেরিকা শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে প্রথম লাভ পেল, আবার বাণিজ্য চুক্তি করে দ্বিতীয়বার লাভ পেল। এটা আসলে কোনো পরাশক্তির শোভাও পায় না। আমেরিকার জায়গায় যদি এই পরাশক্তিগুলা চীন বা ভারত হতো, আমি মোটামুটি নিশ্চিত চীন বা ভারত তারা নিজের থেকে কিন্তু ইউনুস, রজার এদেরকে এই জিনিসটা দিয়ে দিত, অর্থাৎ একটা রিভার্স বাণিজ্য চুক্তি করত। আপনি যদি সেইভাবে না করেন, আপনি কিন্তু পরাশক্তি হিসেবে টিকে থাকতে পারবেন না। যেটা এখন আমেরিকার মধ্যে আমরা লক্ষণীয় দেখি, যে আসলে পরাশক্তি হিসাবে টিকে থাকার জন্য যে ধরনের উদারতা, যেই ধরনের তাদের যে ধরনের প্রজ্ঞা দরকার, সেটা কিন্তু আমেরিকার মধ্যেও এখন আর নাই। সেটা শিফট হয়ে এখন আমরা চীন, ভারত, জাপান, রাশিয়া এই রাষ্ট্রগুলোর মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু মোট কথা হলো, আমেরিকা তো জিতেছে, ডাবল জিতেছে, চীন জিতেছে, ভারত জিতেছে, সবাই জিতেছে 24-এর জঙ্গি উত্থানের পর। শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। তাদের অর্থনীতি শেষ, তাদের ভবিষ্যৎ শেষ, তাদের সন্তানের ভবিষ্যৎ শেষ, তাদের ছোট ছোট কিশোর কিশোরী ছেলে মেয়েদের এখন আর কোনো আসলে তাদের সামনে আশা ভরসা কিছুই নেই। একটা জিনিসই আছে, যে জঙ্গিদের সাথে থেকে এই ভারতকে পরাজিত করার ফ্যান্টাসি নিয়ে যেই ঋণাত্মক শক্তি, ঋণাত্মক রাসায়নিক শক্তি দেহের মধ্যে সৃষ্টি হয়, সেটার উপর নির্ভর করে বেঁচে থাকা।